গল্পের শুরুতে এই হলো অর্জুন, যে তার সাদা চুলগুলো কালো করার জন্য চুলে কালি লাগাচ্ছিল। বয়স তো ভালোই হয়েছে, কিন্তু বিয়ে হচ্ছে না। তখন তার বাবা সেখানে এসে বলে, এত রং লাগিয়ে কি হবে? আমি জানি তুই এই মেয়েটাকে রিজেক্ট করতে চলেছিস। বিগত কয়েক বছর ধরে অর্জুন এটাই করে আসছে। মেয়ে দেখতে গেলে তার কোনো মেয়েই পছন্দ হয় না। এদিকে তার বাবা বসে আছে, কবে ছেলের বিয়ে হবে, নাতি নাতনির মুখ দেখবে। কিন্তু অর্জুনের তার বাবার কথায় কিছুই যায় আসে না, কারণ মেয়েটা যদি তার পছন্দ না হয় কোনোভাবেই সে তাকে বিয়ে করবে না। এরপর তার পুরো পরিবার মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা মা চোখ বড় বড় করে অর্জুনের দিকে তাকিয়ে থাকে। কারণ জানতে চাইলে তার বাবা বলে তাদেরকে তার ইয়াং বয়সের ছবি দেওয়া হয়েছিল, আর বাস্তবে তো এখন তাকে বুড়ো দেখাচ্ছে। এখন অর্জুনের বয়স এতটাই বেড়ে গিয়েছে যে পাত্রপক্ষ ছবি দেখে তাকে না করে দেয়। যাই হোক, তারপর কথাবার্তা একটু এগোলে মেয়ে আর ছেলেকে একসাথে কথা বলতে দেয়া হয়, যেখানে অর্জুন সরাসরি তাকে বলে ফেলে, দেখো আমি আমার ভবিষ্যৎ বউয়ের থেকে এই 5টা কোয়ালিটি এক্সপেক্ট করি। যদি সেরকম একটা মেয়ে পেয়ে যাই তাহলে তাকে চোখ বন্ধ করে বিয়ে করে নেব। সেই মেয়ে দেখতে যেমনই হোক না কেন। সেই কোয়ালিটিগুলোর প্রথমটা হলো, মেয়েটা তার চোখ দিয়ে সামনে থাকা মানুষটার সাথে যে কোনো কথা বলতে পারবে। তার চোখে একটা আলাদা চাহনি থাকবে, মানে চোখ দেখেই যেন মনের খবর বোঝা যায়। যার উত্তরে সেই মেয়েটা বলে, উপরওয়ালা কথা বলার জন্য মুখ দিয়েছেন, চোখ দিয়ে কথা বলবো কেন? এটা শুনে অর্জুন বুঝে যায় এই মেয়ে তার জন্য না। তারপরও সে বাকি কোয়ালিটিগুলো বলতে থাকে। অর্জুন তাকে জিজ্ঞাসা করে, আমি যদি তোমাকে অনেকগুলো চকলেট উপহার দিই তুমি কি খুশি হবে? তখন মেয়েটা বলে, হ্যাঁ, চকলেট তো সব মেয়েই পছন্দ করে, কিন্তু আমাদের অর্জুন চকলেট পছন্দ করে এমন মেয়ে একদমই পছন্দ করে না। অর্জুন তাকে আবার জিজ্ঞাসা করে, তোমার কয়টা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সার্কেল কেমন? তখন মেয়েটা বলে, আমার অল্প কিছু ফ্রেন্ড আছে, আমি সহজে কারোর সাথে মিশতে পারি না। এরপর সে তাকে আরো জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার জন্য কিছু লিখতে পারবে? তখন মেয়েটা একটা কাগজে লেখে, আপনি খুবই সুন্দর। অর্জুন বুঝে যায় মেয়েটা এই কথাটা মোটেও মন থেকে লেখেনি, আর অর্জুনের এমন মেয়ে পছন্দ যে ভালো লিখতে পারে। সেটা যে কোনো বিষয় হতে পারে, কোনো মানুষ, ফুল, পশু পাখি, যে কোনো কিছু। আর এরপর তার আর কিছুই জিজ্ঞাসা করতে হয়নি, কারণ কথা বলতে বলতেই যেই না তার গায়ে একটু পানির ফোঁটা এসে পড়ে, অমনি সে বাগানের মালির উপর ফুঁসে ওঠে। কিন্তু অর্জুন তার জীবনে খুবই শান্তশিষ্ট একটা মেয়েকে চায়। এখন সেই মেয়েটা সব কোয়ালিটিতে ফেল করে। অর্জুন সেই মেয়েটাকেও রিজেক্ট করে দেয়। সেখান থেকে বের হলে তার ফোনে একটা কল আসে, যেখানে বলতে শোনা যায় শিভাকে পাওয়া গিয়েছে। এই কথা শুনে অর্জুন সোজা তার দেওয়া ঠিকানায় চলে যায়। স্কুলে এই শিবার কারণে তাকে একসময় স্কুল ছেড়ে দিতে হয়েছিল। এত বছর ধরে সে তাকে খুঁজে বেড়াচ্ছে সেদিনের কাজের শিক্ষা দেওয়ার জন্য। এখন ওই দিন কি হয়েছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এখন অর্জুন যখন তার কাছে ক্ষমা চাইতে বলে, তখন শিবা বলে, তুই আমার এলাকায় এসে আমাকে মাপ চাওয়াবি? এরপর সে তার লোকেদের ডাক দিলে তারা সবাই অর্জুনের দিকে তেড়ে আসে, কিন্তু আমাদের অর্জুন সবাইকে কেলিয়ে একদম পাট করে দেয়। সেদিন রাতে সে এই বিষয় নিয়ে তার বন্ধুদের সাথে কথা বলছিল। অর্জুন তো তাদেরকে মেরেছে, কিন্তু এত বছরের অপেক্ষার সেই স্যাটিসফ্যাকশন আসছে না। তখন সেখানে তাদের স্কুল লাইফের কথা উঠলে অর্জুন তার জীবনের প্রথম ক্রাশের গল্প বলতে শুরু করে। তার আশেপাশের বন্ধুদের রিয়াকশন দেখে মনে হচ্ছিল এই স্টোরি তারা শুনতে শুনতে পাগল হয়ে গেছে, আর শুনতেই চায় না। কিন্তু তারপরও সে তার জীবনের স্যাড স্টোরি শোনাতে শুরু করে। ঘটনা চলে যায় অনেক বছর পেছনে। এই হলো বৈশাখী, অর্জুনের ক্রাশ। বৈশাখী তার সিনিয়র। স্কুলে বেশ কিছু ছেলের মতো অর্জুনও তাকে পছন্দ করে। তার বেশ কিছু কারণ আছে। বৈশাখী মানুষের চোখ পড়তে পারত। স্কুলের সবাই যেখানে নোটিশ বোর্ডে উল্টাপাল্টা কথা লিখত, সেখানে বৈশাখী সুন্দর সুন্দর পজিটিভ কথা লিখত। সেই যুগে যেখানে যে কোনো মেয়ে চকলেট দিলে পটে যেত, সেখানে বৈশাখী সবার প্রপোজাল রিজেক্ট করে দিত। আর সে কখনো কারো উপর রাগও করত না। সেসব কোয়ালিটি সেগুলো যেগুলো অর্জুন পাত্রী দেখতে গিয়ে মেয়েদের জিজ্ঞাসা করে। আসলে এগুলো সে বৈশাখীর মধ্যেই পেয়েছিল। সে তো জানে বৈশাখীকে তার জীবনে আর পাওয়া যাবে না। এতদিনে হয়তো তার বিয়েও হয়ে গেছে, তাই সে এখন বৈশাখীর মতো কাউকে তার জীবনে চাই। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন মেয়ে এখনো সে পায়নি। এজন্যই সে বিয়ে করেনি, আর তার বয়স বেড়েই যাচ্ছে। তো চলুন গল্পের অতীতের সেই বিষয়গুলো আরো একটু ভালোভাবে জেনে আসা যাক। একদিন অর্জুন বৈশাখীকে একটা গিফট দেয়, যেটা তার পরিবার দেখে ফেলে। কে গিফট দিয়েছে সেটা জানার জন্য তার বাবা স্কুলে আসে এবং জানতে চাই। সেখান থেকে একটা ছেলে অর্জুনের কথা বলে দেয়। তখন বৈশাখীর বাবা অর্জুনকে মেরে হুমকি দেয়। পরদিন থেকে যেন সে শুধু বৈশাখীর আশেপাশেই না, বরং এই স্কুলেই যেন আর না আসে। আর যে ছেলেটা অর্জুনের কথা বলে দিয়েছিল সেই
সেই হলো এই শিবা, যাকে আজ অর্জুন তার এই কাজের মাসুল বুঝিয়ে দিতে এসেছে। তো এই ছিল বৈশাখীর সাথে তার গল্পটা। সেখান থেকে আবার ঘটনা বর্তমানে ফিরে আসে। পরদিন অর্জুন তার বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য ভিয়েনা যাচ্ছিল। সেখানে এয়ারপোর্টে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। তার হাত থেকে কফি মেয়েটার গায়ে গিয়ে পড়ে যায়। সে মেয়েটাকে সরি বলে, কিন্তু মেয়েটা বলে সরি বলার দরকার নেই, আপনার হয়তো তারা আছে, ইটস ওকে। মেয়েটার এমন কাইন্ডনেস দেখে অর্জুনের তার উপর একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যায়। এমনিতেই অর্জুনের মন খারাপ ছিল, তাই সে তার জন্য একটা ড্রেস কিনে আনে এবং সেটা তাকে দিয়ে দেয়। সেখানে তারা একে অপরের সাথে পরিচিত হয়। তখন আমরা জানতে পারি মেয়েটার নাম ফিভি। কথা বলতে বলতে জানা যায় ফিভিও ভিয়েনা যাচ্ছে, কিন্তু তাদের ফ্লাইট আলাদা। প্লেনে বসে বসে অর্জুন ভাবতে থাকে, অনেক কষ্ট করে এমন একটা মেয়ে পেয়েছি যার মধ্যে অন্তত একটা কোয়ালিটি তো পেয়েছি, হতে তো পারে এর মধ্যে বাকি কোয়ালিটি গুলোও আছে। ভিয়েনা পৌঁছে অর্জুন তার বন্ধুকে কল করে তাকে পিক করতে বলে। সেখানে তার বন্ধু আর তার ওয়াইফ তাকে রিসিভ করতে আসে। তখন সে তাদেরকে ফিবির কথা জানায় আর বলে, ভাই ফিবিকে খুঁজতে আমার সাহায্য করো। কিন্তু তার বন্ধু বলে, কি লাভ খুঁজে, যদি ওর মধ্যে কোনো কোয়ালিটি মিস থাকে তাহলে তো সব চেষ্টা জলে যাবে। কিন্তু অর্জুন বলে, একবার চেষ্টা তো করে দেখি। তাই তারা এয়ারপোর্টের বাইরে ফিবির নাম লেখা একটা বোর্ড নিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ফিবির কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর সে তাকে এয়ারপোর্টের আশেপাশের রেস্টুরেন্টগুলোতে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই নামে কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে কি সেই মেয়েটা তাকে ভুল নাম বলেছিল? ফিবির বয়স খুব একটা বেশি ছিল না, 21 কি 22 হবে। সে এই শহরের কোনো এক কলেজে পড়ে, তাই সে সিদ্ধান্ত নেয় তার বন্ধু যে কলেজের টিচার সেই কলেজ দিয়ে শুরু করবে। যেই ভাবা সেই কাজ। কলেজের ভেতর কফি শপে কফি অর্ডার করলে তাদের নাম কফির কাপে লিখে দেয়। তখন অর্জুন কফির দোকানের সেই ছেলেটাকে জিজ্ঞাসা করে, ফিবি নামে কলেজে কাউকে চেনো কিনা? তখন সেই ছেলেটা বলে, হ্যাঁ, একটু আগেই তো কফি খেয়ে গেছে। অর্জুন তখন শিওর হওয়ার জন্য ডাস্টবিন চেক করে। সেখানে সে ফিবি নাম লেখা কাপটা পেয়ে যায়। এরপর তারা এদিক ওদিক ফিবিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পাওয়া যায় না। তখন পেছন থেকে কফি শপের ছেলেটা ডেকে বলে, ফিবি তো এই যে। সেখানে গিয়ে সে অবশেষে ফিবিকে খুঁজে পায়। অর্জুন দূর থেকে তার দিকে তাকিয়ে থাকে। তখন তার বন্ধু বলে, আরে এই মেয়েটার নাম তো আয়রা, ফিবি না। আর এ তো তোর থেকে অনেক ছোট। কিন্তু কোথায় লেখা আছে বয়স একটু ছোট হলে মেয়ের সাথে প্রেম করা যাবে না। দূর থেকে সময় নষ্ট না করে অর্জুন তার কাছে যায়। তাকে ফিবির ব্যাপারে জিজ্ঞাসা করে, কে এই ফিবি আর সে কেন মিথ্যা নাম বলেছে? তার নাম নাকি আয়রা। তখন আয়রা জানাই ফিবি তার পছন্দের এনিমি ক্যারেক্টার, সে এই ক্যারেক্টারের মতোই হতে চায়। এরপর তারা কফি খেতে খেতে নানান বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। আর মনে রাখবেন, তার আসল নাম আয়রা। আমি এখন থেকে আয়রাই বলবো। আয়রা তাকে জিজ্ঞাসা করে, আমাকে খুঁজতে খুঁজতে এত দূর এসেছেন? অর্জুন বলে, ওই রকমই কিছু একটা ধরে নাও। এরপর তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথাবার্তা হয়। সেখানে অর্জুন বিভিন্নভাবে তার সেই 5টা কোয়ালিটির ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে সে প্রথমেই একটাতে পাশ করে গিয়েছিল আর বাকি 3টাতেও সে পাশ করে ফেলে। আয়রা কলেজের সবার সাথে সুন্দরভাবে কথা বলে, তার চিন্তা ভাবনাও খুবই পজিটিভ। এমনকি সে দূর থেকে একটা মানুষের চোখ দেখেই বুঝতে পারে তার মনে কি চলছে। এখন বাকি ছিল মাত্র একটা কোয়ালিটি। যাওয়ার আগে আয়রা তাকে তার ইনস্টাগ্রাম আইডিও দিয়ে যায়, যাতে তারা পরে আবার দেখা করতে পারে। কারণ সে অর্জুনের চোখ দেখেই বুঝতে পারছিল অর্জুন তার সাথে আবারও দেখা করতে চায়। পরদিন অর্জুন আবারও কলেজে যায়, কিন্তু এবার চকলেট নিয়ে যায়। আয়রা চকলেট দেখে বলে, ইমপ্রেস করতে যাচ্ছ? এরপর আয়রা সেই চকলেটের বক্সটাও নিজের কাছে রেখে দেয়। এটা দেখে অর্জুনের মুখ একদম শুকিয়ে যায়, যেমন প্রতিটা ম্যাচ জেতার পর ফাইনালে গিয়ে হেরে যাওয়া কোনো দলের হয়। কিন্তু তখনই আয়রা তার কাছে এসে বলে, আমি কিন্তু মোটেও ইমপ্রেস হইনি, না চকলেট দিয়ে না ড্রেস দিয়ে। আমরা মেয়েরা ইমপ্রেস হই ছেলেদের ইফোর্ট দেখে। এটা শোনার পর অর্জুনের যেন খুশির ঠিকানা থাকে না। এত বছর ধরে সে যে মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছিল তাকে সে অবশেষে পেয়ে গেছে, কিন্তু এখনো তো আয়রা ইমপ্রেস হয়নি। অন্যদিকে তার ইউএসএ যাওয়ার দিনও এগিয়ে আসছিল। সবকিছুর মধ্যে সে সিদ্ধান্ত নেয় সে আজই তাকে প্রপোজ করবে। ক্লাস শেষে সে আয়রাকে নিয়ে সমুদ্রের পাড়ে যায়। সেখানে সে তার মনের কথা বলে দেয় আর তাকে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু আয়রা তাকে না করে দিয়ে বলে, আমি এখনো তোমাকে ভালোভাবে চিনি না, আর আমরা একজন আরেকজনের পুরো অপোজিট, এভাবে হয় না। তখন অর্জুন তাকে বোঝানোর চেষ্টা করে, পৃথিবীতে কেউ কারোর জন্য পারফেক্ট ম্যাচ হয় না, একে অপরকে বুঝতে হয়। কিন্তু আয়রা বলে, সেজন্য তো তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে, কিন্তু তুমি তো কিছুদিনের মধ্যেই চলে যাবে। এখন এত খোঁজার পর তার জন্য একটা পারফেক্ট মেয়ে পেয়েছে, সে এমনিতেই তো হারাতে চাইবে না।
তাই সে ইউএসএ যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেয় আর সেই কলেজেই ম্যাথের প্রফেসর হিসাবে জয়েন করে। এমনকি তার বন্ধুর ক্লাস রিপ্লেস করে আয়রার ক্লাসে পড়াতে যায়। ক্লাস শেষে অর্জুন আয়রার কাছে যায়, কারণ পুরো ক্লাস সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। অর্জুন তাকে বলে সে তার কাছাকাছি থাকার জন্য নিজের ক্যারিয়ার আর চাকরি দুটোই ছেড়ে দিয়েছে। আয়রা তাকে বোঝানোর চেষ্টা করে এখন সে যেটা করছে সেটা পাগলামি, কিন্তু অর্জুন তার কোনো কথাই মানে না। তবে ক্লাসে এসব কথা বলা কিছুটা বিব্রতকর মনে হয়। তারা একটা পার্কে গিয়ে বসে। সেখানে আয়রা তার ছোটবেলার বাবা মার উদাহরণ দিয়ে বলে, ছোটবেলায় আমার বাবা আমাকে অনেক আদর করত, কিন্তু আমার বাবা মার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। যেই না আমি ঘুমিয়ে যেতাম তারা নানান বিষয় নিয়ে ঝগড়া শুরু করত। তাদের ঝগড়া বন্ধ করার জন্য আমি রাতে ঘুমানো বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তাদের খুব একটা লাভ হয়নি। এর কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়ে যায়, কিন্তু তখন থেকে আমার সমস্যাগুলো শুরু হয়। সেই সময় থেকে আজ অব্দি আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খেতে হয়। আমাকে বাইরে থেকে দেখলে যতটা হাসি খুশি মনে হয়, ভেতর দিয়ে আমি ততটাই বিধ্বস্ত। তুমি যেসব কোয়ালিটি আমার মধ্যে দেখছো সেটা আমি নিজেই তৈরি করে নিয়েছি, কারণ মানুষ আমাকে এমন ভাবেই দেখতে পছন্দ করে। কিন্তু এবার অর্জুন আয়রার কথায় বিভ্রান্ত হয় না, বরং সে তাকে নিয়ে একটা জায়গায় যায় যেখানে মানুষের কাপড় ধুয়ে রোদে দেওয়া হচ্ছিল। অর্জুন আয়রাকে বলে সবগুলো কাপড় একটা দড়ির উপর এনে রাখতে। আয়রাও তার কথায় সব কাপড় একটা দড়ির উপর এনে রাখে, যার ফলে দড়িটা একদম ঝুলে পড়ে। তখন অর্জুন বলে আমাদের জীবন এই দড়ির মতো, যদি আমরা আমাদের পুরনো খারাপ স্মৃতিগুলো ধরে রাখি তাহলে আমাদের জীবনও এই দড়ির মতো ঝুলে পড়বে। তাই আমাদের উচিত পুরনো দিনগুলো ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলা, জীবনটাকে এনজয় করা। অর্জুনের এই কথাগুলো আয়রার কিছুটা ভালো লাগে। আসলেই তো, সে তার অতীতের কথা ভেবে কষ্ট পেয়ে নিজের বর্তমান আর ভবিষ্যৎ দুটোই নষ্ট করছে। ভাগ্য সবাইকে সবকিছু দেয় না, আর কখনোই কোনো মানুষ 100% ভালো হয় না। কিছু না কিছু খারাপ তার মধ্যে থাকবেই, যেটা মানিয়ে নিতে হয়, আর সেটা তার বাবার মধ্যেও ছিল। এরপর থেকে আয়রা অর্জুনের সাথে সময় কাটাতে শুরু করে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ধীরে ধীরে সে অর্জুনকে পছন্দ করতে শুরু করে। এখন রাতে ঘুমানোর জন্য তার আর ঘুমের ঔষধের প্রয়োজন হয় না। আর দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে যেদিন আয়রা নিজে থেকেই বিয়ের কথা বলে ফেলে। তখন অর্জুন একটা বক্স নিয়ে এসে বলে, ছোটবেলায় আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তার জন্য এটা এনেছিলাম, কিন্তু কোনো কারণে দিতে পারিনি। তখন ভেবেছিলাম যাকে আমি বিয়ে করব তাকেই এটা উপহার দেব। যদিও এখানে আয়রা প্রথমবারের মতো জানতে পারে অর্জুনের একটা লাভ স্টোরি ছিল, কিন্তু তাতে সমস্যা নেই। এখন অর্জুনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আয়রার মাকে রাজি করাতে হবে। তখন অর্জুন তার প্রেগনেন্ট বোনকে নিয়ে একটা রেস্টুরেন্টে আয়রা আর তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে সেটা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। যেমনটা শুরুতে বলেছিলাম, আয়রার মা আর কেউ না, অর্জুনের ছোটবেলার সেই সিনিয়র ক্রাশ বৈশাখী, যার লাভ স্টোরির কথা সে সবাইকে শুনিয়ে বেড়াতো। এটা দেখে অর্জুন সোজা ওয়াশরুমে পালিয়ে যায়। যদি বৈশাখী তাকে চিনে ফেলে তাহলে না জানি কি হবে। এই ভয়ে সে দাঁতে দাঁত কামড়াতে শুরু করে। তার বোন মজা করে বলে, এতদিন যে এতগুলো মেয়েকে রিজেক্ট করেছিস তাদের হয়তো বদদুয়া লেগেছে। অর্জুন সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সে আয়রাকে কি জবাব দেবে। এত কিছুর মধ্যে সে পড়ে যায় এক কঠিন বিপদে। সে আয়রাকে সবকিছু খুলে বলতেও পারবে না, কারণ যখন সে জানবে তার মা অর্জুনের ছোটবেলার ক্রাশ, তখন সে কোনো দিনই তাকে বিয়ে করবে না। এদিকে আয়রা তাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আছো, এখনো আসছো না কেন? অর্জুন কোনোভাবে ম্যানেজ করে বলে, একটা ঝামেলায় পড়ে গিয়েছি, 5 মিনিটের ভেতর আসছি। এরপর অর্জুন একটা সানগ্লাস পরে রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি নেয়, কারণ সে বৈশাখীর চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারবে না, আর সানগ্লাস চোখে থাকলে চোখের চোখও পড়বে না। এরপর আয়রা তাদের দুজনকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে অর্জুনকে সে তার ভার্সিটির সিনিয়র বলে পরিচয় দেয়। এরপর কথাবার্তার মধ্যে হঠাৎ আয়রার মা অর্জুনকে বলে, তোমার চেহারাটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হয়। এই কথা শুনে অর্জুনের হার্টবিট বেড়ে যায়। চিনে ফেললো না তো, কিন্তু অর্জুন কোনোভাবে ম্যানেজ করে ফেলে, এই বলে যে মাঝে মাঝে একই রকম চেহারার মানুষ দেখা যায়, তাতে কোনো সমস্যা নেই, হয়তো আপনার সাথেও সেরকমটাই হয়েছে। এরপর বৈশাখী তাকে বলে, আয়রা বলেছিল ও কোনো সিনিয়রের সাথে দেখা করাবে বলে আমাকে নিয়ে এসেছিল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো ওর টিচার। তখন অর্জুন বলে, আমার বয়স অতটাও বেশি না, কিন্তু চেহারা দেখে মনে হয় বয়স অনেক। দেখুন, আপনাকে আর আয়রাকে দেখে মনে হচ্ছে দুই বোন, কিন্তু আপনারা তো মা মেয়ে,
তাই না? এত কথার মধ্যে অর্জুন আসল কথাটাই বলতে পারছিল না। আয়রা তাকে চোখের ইশারায় তার মাকে বিয়ের কথা বলতে বলে, কিন্তু যতবারই অর্জুন এই ব্যাপারে কথা বলতে যায় তার মায়ের চোখ দেখেই তার হাওয়া ফুস হয়ে যায়। এখন কিছু তো একটা বলতে হবে, তাই না? তাই সামনে তাদের একটা অনুষ্ঠানে তাদের দুজনকে অর্জুন ইনভাইট করে। এটা শুনে আয়রা ভীষণ রেগে যায়। সেখান থেকে ফিরে অর্জুনের 105 ডিগ্রি জ্বর চলে আসে। অর্জুন সবসময় ভয়ে ভয়ে থাকে যদি আয়রা কোনোভাবে এসব কিছু জেনে যায়, কিন্তু তার বোন তাকে আশ্বাস দিয়ে বলে আমরা যদি কখনো না বলি তাহলে কিভাবেই বা জানবে। কিন্তু তখনই তাদের মাথায় সেই ইয়াররিংটার কথা আসে যেটা সেদিন সে আয়রাকে দিয়েছিল। সেটা যদি একবার তার মা দেখে ফেলে তাহলে সবকিছু মনে পড়ে যাবে, সবকিছু বুঝে ফেলবে। তাই সেদিন রাতেই সে আয়রার বাড়ির নিচে যায় আর তাকে কল করে বলে একটা জরুরি কথা আছে। এখন এত রাতে কি এমন জরুরি কথা বলতে এসেছে সেটা জানার জন্য আয়রা তাকে লুকিয়ে লুকিয়ে তার রুমের ভেতরে নিয়ে আসে। ভেতরে ঢুকে অর্জুন সুযোগের অপেক্ষায় থাকে, কিন্তু আয়রা তার সামনে থেকে সরছিলই না। তাই বুদ্ধি করে সে বলে তার খুবই পানির পিপাসা পেয়েছে। আয়রা পানি আনতে গেলে এই সুযোগে সে ঘরের বিভিন্ন ড্রয়ার চেক করতে শুরু করে সেই ইয়াররিংটার জন্য। অর্জুন ওয়ার্ড্রোবের উপরে একটা ছোট্ট বক্স দেখতে পায়, যেটা খুলতে গেলে আয়রা রুমের ভেতরে ঢুকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অর্জুন বলে আমি তোমার ছোটবেলার স্মৃতিগুলো দেখছিলাম। তখন আয়রা বলে এগুলো আমার ছোটবেলার স্মৃতি না, আমার মায়ের ছোটবেলার স্মৃতি। অর্জুন আগ্রহ নিয়ে তার মায়ের মানে বৈশাখীর সেই স্মৃতিগুলোর মধ্যে কিছু কাগজ খুঁজে পায়, আর সেগুলো দেখতেই সে বুঝতে পারে এই চিঠিগুলো অন্য কারো না, বরং কলেজ লাইফে অর্জুন তার মাকে মানে বৈশাখীকে যে চিঠিগুলো পাঠিয়েছিল সেগুলোই। বৈশাখী এখনো সেগুলো যত্ন করে রেখে দিয়েছে। এটা দেখে অর্জুন একদম ফ্রিজ হয়ে যায়। ঠিক তখন নিচ থেকে কিছু শব্দ আসে। আয়রা কি হয়েছে দেখতে যায়। এই সুযোগে অর্জুন আবারও সেই ইয়াররিংটা খুঁজতে শুরু করে। আয়রার কলেজ ব্যাগ খুলতেই সে ওই ইয়াররিংটা পেয়ে যায়। হাতে পেয়ে অর্জুন একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে। এদিকে অর্জুনের বোনের বাবু হওয়া নিয়ে আগে কোনো অনুষ্ঠানের প্ল্যান ছিল না, কিন্তু অর্জুন যখন ইনভাইট করে ফেলেছে তখন অনুষ্ঠানটা করতেই হবে। তাই সে তার বাবাকে ফোন করে জানায় ডেলিভারির পর যেন বেবি হওয়ার অনুষ্ঠানটা করা হয়। আগামী শুক্রবার অনুষ্ঠানটা ঠিক করা হয়। এরপর এভাবেই ঘনিয়ে আসে সেই অনুষ্ঠানের দিন। অর্জুন তার সব বন্ধুদের আর তার বোনকে বলে দেয় কেউ যেন বৈশাখীর নাম মুখে না আনে, কারণ তাদের গ্রামের সবাই জানে অর্জুনের ছোটবেলায় একজন ক্রাশ ছিল যার নাম বৈশাখী। তার জন্যই সে এতদিনে বিয়ে করেনি, এমনকি তার বাবা মাও যেন তার নাম জানতে না পারে। প্ল্যান অনুযায়ী আয়রা আর তার মা আসলে অর্জুন আর তার বোন তাদের পরিচয় করিয়ে দেয়, বলে ইনি হলেন আয়রার মা। এভাবেই কোনো এক সময় কেউ তার নাম জিজ্ঞেস করলে কিছু না কিছু বলে তার বোন সিচুয়েশন ম্যানেজ করে ফেলে। অর্জুন আর আয়রা একসাথে কথা বলছিল, সেই সময় হঠাৎ আয়রা অর্জুনের উপর রেগে যায় কেন সে বিয়ের ব্যাপারটা নিয়ে তার মায়ের সাথে কথা বলতে ভয় পাচ্ছে। তখন তার বাবাও তাকে কথা শোনাতে শুরু করে কি হয়েছে, কেন তুই বিয়ের কথা ওর মায়ের কাছে জানাচ্ছিস না। এত কিছুর পর অর্জুন একেবারে রেগে যায়। সে সোজা আয়রার মায়ের কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। তখন আয়রার মা বলে এতদিন তুমি আমাকে যে পরিচয় দিয়েছিলে সেটা মিথ্যা ছিল, তুমি আয়রার সিনিয়র না। এই অনুষ্ঠানে আমাকে আর নিমন্ত্রণ করার উদ্দেশ্য একটাই, এই বিয়ের প্রস্তাব দেয়া। অর্জুন কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন আয়রার মা আয়রাকে নিয়ে সেখান থেকে সাথে সাথে চলে যায়। বাড়ি ফিরে আয়রা তার মাকে বোঝানোর চেষ্টা করে, বলে অর্জুন আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস না হলে বারান্দায় গিয়ে দেখো, অর্জুন হয়তো বাইরে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে তার মা বারান্দায় গিয়ে দেখে অর্জুন সত্যি সত্যি তার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভিতরে এসে আয়রাকে বলে কাল থেকে তুই একা একা কোথাও যাবি না, সব সময় আমি তোর সাথে থাকবো। কারণ তার মায়ের মনে হয় ভালোবাসা শুধু বিয়ে পর্যন্তই দীর্ঘ হয়, বিয়ের পরে শুরু হয় সব সমস্যা। যাই হোক, এরপর আয়রা অর্জুনের সাথে দেখা করতে বারান্দায় এলে বৈশাখী সোজা তাকে ভেতরে নিয়ে যায়। এরপর অর্জুন নানাভাবে বৈশাখীকে মানানোর চেষ্টা করে, কিন্তু কোনো চেষ্টাই কোনো কাজে আসে না। এক পর্যায়ে না পেরে বৈশাখী সোজা তার বাবার কাছে গিয়ে কথা বলে। সেখানে বৈশাখীর বাবা তাকে কথা দেয় ছোটবেলায় একটা ছেলে তাকে ডিস্টার্ব করেছিল, আমি তখন তোর ব্যাপারটা দেখেছি, যেহেতু আমি এখন দাদু হয়েছি আমার নাতনির বিষয়টাও আমি দেখব, আমি ব্যাপারটা দেখছি। এরপর সে অর্জুনকে একটা জায়গায় ডেকে আনে, সেখানে তাকে হুমকি দেয় সে যেন আয়রার জীবন থেকে সরে যায়, এর ব্যতিক্রম হলে আমাকে অন্য পথ দেখতে হবে।
একবার তুই তোর বয়সটা দেখ আর আমার নাতনির বয়সটা দেখ। কিন্তু এসব কথায় অর্জুনের কিচ্ছু যায় আসে না, কারণ সে টিচার হয়ে স্টুডেন্টের সাথে প্রেম করেনি, সে তার ভালোবাসাকে পাওয়ার জন্য টিচার হয়েছে। আর প্রসঙ্গ যখন হুমকি ধামকির, তখন অর্জুন বলে এসব ভয় পাওয়ার মতো ছেলে আমি না। এই বলে সে সেখান থেকে বেরোতে গেলে বেশ কিছু গুন্ডা তার উপরে এসে হামলা করে, আর অর্জুন সবাইকে ক্রিকেট বলের মতো মেরে মেরে বাউন্ডারির উপরে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় আয়রাও ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করেছে, কারণ সেও জানতে পেরেছে তার মা অর্জুনকে মারার জন্য লোক পাঠিয়েছে। যা করতে বলেছে তার মা, বৈশাখী তাকে বোঝানোর চেষ্টা করে, বলে আমিও একসময় ভালো স্টুডেন্ট ছিলাম, সব মেয়েদের মতো ছেলেরাও আমাকে লাভ লেটার পাঠাতে শুরু করেছিল। তারপর একদিন আমি আমার বাবার কাছে ধরা পড়ে যাই, উনি আমাকে স্কুল থেকে তুলে আনেন আর একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেন। আমি চাই না তোমার জীবনটাও আমার মতো হোক। কিন্তু আয়রা বলে সব মানুষ একরকম হয় না, আমরা যদি সবাইকে একভাবে ভাবতে শুরু করি তাহলে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাবে। তোমার আর বাবার মধ্যে ঝগড়া হতো কারণ তোমরা একে অপরকে কখনোই ভালোবাসোনি, কিন্তু আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি, একে অপরকে বোঝার চেষ্টা করি। শেষমেশ আয়রা কোনোভাবে তার মাকে বিয়ের জন্য রাজি করিয়ে নেয়, কিন্তু বিয়ের আগে সে অর্জুনের মেডিকেল টেস্ট করানোর কথা বলে। সবকিছু ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। রিপোর্ট এলে দেখা যায় সবকিছু ঠিকঠাকই আছে, মানে একটু পাগলামি ছাড়া আর কিছু না। যাই হোক, তারপর দিন তারিখ দেখে তাদের এঙ্গেজমেন্ট করিয়ে দেওয়া হয়, যেখানে দুপক্ষের সব আত্মীয় স্বজন উপস্থিত ছিল। এঙ্গেজমেন্টের এক পর্যায়ে অর্জুনের মা বৈশাখীর হাতে একটা ডালা ধরিয়ে দেয়, যে ডালার ভেতরে ছিল সেই ইয়াররিংটা যেটা অর্জুন ছোটবেলায় বৈশাখীকে গিফট করেছিল। ওটা দেখেই বৈশাখীর মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে, এই অর্জুন কি তার অতীতের সেই অর্জুন? তাই সে অর্জুনকে আলাদা করে কথা বলতে ডাকে আর বলে আমার সাথে আর কোনো মিথ্যা বলবে না, তুমি কি সেই অর্জুন যে আমাকে ছোটবেলায় এই ইয়াররিংটা দিয়েছিলে? এই কথা শুনে অর্জুন একদম স্তব্ধ হয়ে যায়। সে কি এখন মিথ্যা বলবে নাকি সব সত্য বলে দেবে? কিছুক্ষণ চুপ থাকার পর সে বলে, হ্যাঁ আমি সেই অর্জুন যে ছোটবেলায় আপনাকে পছন্দ করতাম। এই সত্য জানার পর বৈশাখী যেন আকাশ থেকে পড়ে, কি বলবে কিছুই বুঝে পায় না। যে ছেলে আমাকে পছন্দ করত সেই ছেলে আমার মেয়েকে বিয়ে করবে? এরপর সে চলে যেতে চায়। যাওয়ার আগে অর্জুনকে বলে যায় সে যেন আয়রাকে ভুলে যায়। অর্জুনের সাজানো জীবন এক মুহূর্তে যেন তাসের ঘরের মতো ভেঙে যায়। সেখান থেকে ফিরে সে ঘরে মন খারাপ করে বসে থাকে। তখন আয়রা এসে বলে, তুমি আমাকে আগে বলনি কেন? তুমি আমার মাকে ভালোবাসতে? এটা ভেবে আমার খুবই হাসি পাচ্ছে জানো। মানে বৈশাখী হয়তো আয়রাকে সবকিছু বলে দিয়েছে যে এই অর্জুনই সেই ছেলে যে ছোটবেলায় তাকে পছন্দ করত। বৈশাখী হয়তো এই বিয়েটা ভেঙে দেওয়ার কথাই বলেছে। আয়রাকে হাসতে দেখে অর্জুন তাকে জিজ্ঞাসা করে, এগুলো জানার পরেও তুমি আমাকে বিয়ে করবে? তখন আয়রা বলে, হ্যাঁ আমার মা তোমার পাস্ট ছিল, আমি তোমার প্রেজেন্ট, সমস্যা কোথায়? আমি মাকে কোনো না কোনো ভাবে রাজি করিয়ে নেব, তুমি চিন্তা করো না। বাহ, এরকম একটা গার্লফ্রেন্ড তো সবার জীবনে দরকার, যে সব ঝামেলা একাই হ্যান্ডেল করে নেবে। তখন পাশে থাকা অর্জুনের বন্ধু বলে, তোর তো শুরুতেই বুঝে যাওয়া উচিত ছিল যে মেয়ের মধ্যে তোর খোঁজা 5টা কোয়ালিটি থাকবে সে কোনো না কোনো ভাবে বৈশাখীর কাছের কেউই হবে। তখন আয়রা জিজ্ঞাসা করে, কোন 5টা কোয়ালিটি? আমি তো এসব কিছুই জানি না, ও তো কখনো আমাকে এই 5টা কোয়ালিটির কথা জিজ্ঞাসাই করেনি। তখন তার বন্ধু তাকে পুরো ঘটনাটা খুলে বলে। এটা শুনে আয়রা অর্জুনকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাকে দেখে না আমার সেই 5টা কোয়ালিটি দেখে আমাকে ভালোবেসেছিলে, যেগুলো আমার মায়ের মধ্যেও ছিল? যদি এই 5টা কোয়ালিটি আমার মধ্যে না থাকতো তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে না? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অর্জুনের বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে, বলে আরে এরকম কিছুই না, প্রথমে হয়তো 5টা কোয়ালিটি খুঁজেছিল কিন্তু এখন সে তোমাকেই খুব ভালোবাসে। কিন্তু এখনো আয়রা অর্জুনের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটাই জানতে চায়। এদিকে অর্জুন তো চুপ, কারণ 5টা কোয়ালিটি তার কাছে সব। অর্জুনের চুপ থাকা দেখে আয়রা আর বুঝতে দেরি করে না উত্তরটা কি হতে চলেছে, তাই সে সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। অর্জুন বুঝতে পারে না সে কি করবে। আয়রার সামনে দাঁড়ালে তাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, আর যেটার উত্তর হলো না। আর এদিকে আয়রা ভেতরে ভেতরে কষ্ট পেতে শুরু করে। অর্জুন তার বাবার মতোই, সে কখনো তাকে ভালোবাসেনি, চেয়েছিল শুধুমাত্র 5টা কোয়ালিটি সম্পূর্ণ মেয়ে, সেটা সে হোক কিংবা অন্য যে কোনো মেয়ে। এই ভেবেই তাদের দিন কাটতে শুরু করে। অর্জুনকে উদাসীন হয়ে বসে থাকতে দেখে তার বোন তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, কোয়ালিটিও সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে, যেটা সবসময় একটা মানুষের এক থাকে না। কোয়ালিটির উপর ভিত্তি করে তুমি কাউকে চয়েস করতে পারবে না, কিন্তু সেই কোয়ালিটিকে ধরে রেখে জীবনকে এগিয়ে নেওয়া যায় না। যদি কখনো পরিস্থিতির শিকার হয়ে কারো কোয়ালিটি, ব্যবহার, আচার আচরণ পরিবর্তিত হয়ে যায় তাহলে কি তুমি তাকে ছেড়ে
ছেড়ে দেবে, ওর প্রতি তোমার ভালোবাসা শেষ হয়ে যাবে? এটাই দেখে নাও। ছোটবেলায় যে কোয়ালিটিগুলো তুমি বৈশাখীর মধ্যে দেখেছিলে সেগুলো কি এখনো বৈশাখীর মধ্যে আছে? নেই তো। তাহলে এই কোয়ালিটি ভুলে যাও আর আয়রাকে নিজের জীবনে নিয়ে আসো। তার মতো মেয়ে কোথাও পাবে না। তখন অর্জুন বুঝতে পারে যে আমরা আসলে মানুষের মনকে ভালোবাসি, কোয়ালিটিকে নয়। কিন্তু আয়রার কাছে যাওয়ার আগে সে বৈশাখীর কাছে যায় এবং তাকে বলে, আমি কখনো আপনাকে ভালোবাসিনি। যদি ভালোবাসতাম তাহলে যেভাবে আমি শিবাকে খুঁজে বের করেছিলাম তাকে মারার জন্য, আপনাকেও খুঁজে বের করতাম আপনাকে পাওয়ার জন্য। আমি আসলে আপনার কোয়ালিটিকে পছন্দ করেছিলাম, যে কোয়ালিটি আমি সব মেয়ের মধ্যে খুঁজে বেড়াতাম। আমি এখন বুঝতে পেরেছি সময়ের সাথে সাথে সব পরিবর্তিত হয়ে যায়, শুধুমাত্র ভালোবাসাটা পরিবর্তন হয় না। আমি সত্যিকার অর্থে আয়রাকে ভালোবেসেছিলাম, তার কোয়ালিটিকে নয়। এরপর বৈশাখীরও বিশ্বাস হয়ে যায় অর্জুন তার মেয়ের জন্য একদম পারফেক্ট। এরপর অর্জুন পরীক্ষার হলের মধ্যে আয়রাকে সেই ইয়াররিংটা দিয়ে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ওই 5টা কোয়ালিটি না, তোমাকেই ভালোবেসেছি আর তোমাকেই ভালোবাসবো। এরপর সে ওই রিংটা টেবিলের উপর রেখে চলে আসে। অর্জুন তার ভুল বুঝতে পেরেছে। সেটা দেখে আয়রা তার পরীক্ষার খাতা ফেলে অর্জুনের কাছে ছুটে আসে আর তার গালে একটা চুমু খায়। কিছুদিন পর হয়তো ধুমধাম করে তাদের বিয়েও হয়ে যাবে আর অর্জুন তার এক্স ক্রাশকে শাশুড়ি মা বলে ডাকতে পারবে। আর এখানেই আমাদের আজকের এই মজাদার গল্পটা এখানেই শেষ হয়। মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আর এই মুভির কোন অংশটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।